তো এই মুহূর্তে এই ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্ট বলে মনে করলাম, কারণ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মধ্যে একটা রিসেন্ট আপডেট পেলাম, যেখানে পাকিস্তান নাকি তাদের নিউক্লিয়ার যে সংগঠন আছে তাদের সঙ্গে আলোচনা করছে। তো এর থেকে একটা ক্ষীণ আভাস পাওয়া যায় মেবি পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যেতে পারে। তো বাই চান্স যদি নিউক্লিয়ার অ্যাটাকের দিকে পাকিস্তান যায়, তো আমাদের কি কি করণীয় বা কি কি করতে হবে যাতে আমরা বাঁচতে পারি। যদিও বা নিউক্লিয়ার অ্যাটাক হলে বাঁচার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে, বাট তাও আমাদের কি কি করলে আমরা বেঁচে যেতেও পারি। তো নিউক্লিয়ার অ্যাটাক যদি হয়, তো বোম তো এরকম নয় যে হাত দিয়ে পাকিস্তান থেকে ছুড়ে আমাদের ইন্ডিয়া মারা, এরকম না। তো নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য একটা মিসাইলের মধ্যে নিউক্লিয়ার বোমটাকে ফিট করে তারপর লঞ্চ করতে হবে। তো এই লঞ্চ করার জন্য পাকিস্তানের কাছে এমন কোনো মিসাইল থাকতে হবে যে মিসাইলটা পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়ার পুরো রেঞ্জকে কভার করতে পারে। তো এরকম মিসাইল পাকিস্তানের কাছে 4টে আছে। এক নম্বর হচ্ছে বাবর, যেটার রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার। সেকেন্ড হচ্ছে শাহিন-1, যেটা রেঞ্জ হচ্ছে 750 কিলোমিটার। 3 নম্বর হচ্ছে ঘোড়াই, যেটা রেঞ্জ হচ্ছে 1300 কিলোমিটার। আর 4 নম্বর হচ্ছে শাহিন-2, যেটা রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। আর সেম মিসাইল আমাদের ইন্ডিয়ার কাছেও আছে, অগ্নি 1 থেকে অগ্নি 5। আরো আছে, বাট অগ্নি 1 আর অগ্নি 5 ই কাফি, কারণ অগ্নি 1 এর রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার আর অগ্নি 5 এর হচ্ছে 5000 কিলোমিটার। এর মধ্যে অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4 আছে 2300 থ্রু 2000, 3000, 4000 এমন রেঞ্জ আছে। তো অগ্নি একাই কাফি। তো এই মিসাইল পাকিস্তানের কাছেও আছে, আমাদের ইন্ডিয়ার কাছেও আছে, যে ইন্ডিয়া থেকে পাকিস্তানের পুরো রেঞ্জকে কভার করতে পারে। আর পাকিস্তানের কাছেও আছে যে পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়া পুরো কভার করতে পারে। তো এইবার যদি বাই চান্স যদি পরমাণু অ্যাটাক হয়, তো কি হবে? তো পরমাণু বোম পড়ার পরে 4টে ফেজ আছে। প্রথম ফেজ 0 থেকে 2 মিনিট, মানে পরমাণু পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে একটা বড়সড় ব্লাস্ট হবে। ব্লাস্টের পরে একটা হিট জেনারেট হবে, একটা ভীষণ গরম। আমরা সাধারণত দেখেছি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা জল ফোটে, তো এরকম ভাবো 1000, 5000 সেন্টিগ্রেডের একটা হিট উৎপন্ন হবে। সেকেন্ড হচ্ছে একটা শেক হবে, পুরো পুরো জায়গাটা কেঁপে যাবে। আর থার্ড আর ফোর্থ হচ্ছে রেডিয়েশন ছড়াবে, একটা খুবই ভয়ানক খুবই বাজে রেডিয়েশন, যেটা আমাদের মানুষের জীবনের পক্ষে বা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তো ব্লাস্ট, দেন হিট, দেন একটা শেক হবে, দেন রেডিয়েশন ছড়াবে। এটা হলো ফার্স্ট ফেজ। এবার হচ্ছে ফেজ 2, যেটা আরম্ভ হবে 2 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে। তো 0 ডিগ্রি মানে 0 কিলোমিটার থেকে 1 কিলোমিটার, আমি 1 কিলোমিটারের মধ্যে যারা থাকবে, ওই যেখানে পরমাণু বোমাটা তো এখানে পড়লো, এই পড়ার পরে 1 কিলোমিটারে যারা থাকবে তাদের বাঁচার কোনো চান্স নেই, তাদের বডি খুঁজে পাওয়া যাবে না, কারণ যে প্রকারের হিট জেনারেট হবে তাদের কাছে আর বাঁচার কোনো চান্স নেই, শেষ তারা। এবার হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার যারা থাকবে, এদেরও প্রায় বাঁচার আশা নেই বললেই চলে, বাট তাও যদি কোনো মিরাকেল হয় তাও বেঁচে যেতে পারে। কিন্তু কিন্তু কিভাবে বাঁচতে পারে? প্রথমত এদের কাছে চান্স থাকবে পড়ার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে পুরো লেভেল হয়ে শুয়ে পড়তে। চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করে কান টান চেপে পুরো মাটির সঙ্গে এরকম ভাবে শুয়ে পড়তে হবে। একদম যতটা লেভেলে পারো ততটা শুয়ে পড়তে হবে। আর ভালো হয় যদি কোনো সামনে শেড থাকে তো আটকানোর জন্য, তাও বাঁচার আশা নেই বললেই চলে। এবার হচ্ছে 2 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে যারা থাকবে, এদের কাছে একটা হালকা চান্স থাকে বাঁচার জন্য, বাট এখানেও বাট থাকতে হবে এমন কোনো জায়গায় যেখানে শেড থাকে। খোলা জায়গায় থাকলে বাঁচতে পারবে না। কিন্তু ওই একটা পন্থা, মাটির সঙ্গে পুরো শুয়ে পড়তে হবে, চোখ কান নাক মুখ ঢেকে। এবার হচ্ছে 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটারের মধ্যে যারা থাকে তাদের কাছে বাঁচার আশা থাকে, তারা বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। কিন্তু একটাই কথা, কোনো একটা বাড়ির মধ্যে, যে ধরো বাড়িটা উড়ে গেল বাট মানুষটা বেঁচে গেল, মানে বাড়িটা ভেঙে গেল পুরো ইয়েতে, গায়ে চাপাটা পড়লো, খাটের তলায় আছে, সে বেঁচে গেল। কিংবা কোনো এমন কোনো জায়গায় আছে যে ধাক্কা সহ্য করতে পারলো, ধাক্কাটা বলতে পরমাণু বোমা মাটির সঙ্গে মানে ব্লাস্ট হওয়ার পরে 500 কিলোমিটারেরও বেশি বেগে কিন্তু একটা রেডিয়েশন বা একটা চাপ আসবে। তো সেইটা সহ্য করা আমাদের মানুষের পক্ষে সম্ভব নয়, তাই জন্য একটা শেড শক্ত প্রয়োজন ওই শেডটাকে, ওই ধাক্কাটাকে সহ্য করার জন্য। তো এখানে একটা শেড আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তো এই শেডটা ওই ধাক্কাটাকে সহ্য করলো বা ভেঙে গিয়ে তোমার গাড়ির মধ্যে পড়লো, তাও বাঁচার চান্স থাকে। কিন্তু এক জায়গায় খোলা আছো, তুমি একদম উড়িয়ে নিয়ে বেরিয়ে যাবে, তোমার বডি খুঁজে পাওয়া যাবে না। তো শেড ইজ ইম্পর্টেন্ট বাঁচার জন্য। এবার আছে ফেজ 3, যেটা হবে 10 মিনিট থেকে 60 মিনিট বা 1 ঘন্টার মধ্যে।
ব্লাস্ট হওয়ার পরে একটা বিশাল প্রকারের রেডিয়েশন, যেটা আকাশ থেকে উঠে যাবে। তো উঠে যাওয়ার পরে সেটা আবার নেমে আসবে। কিভাবে নেমে আসবে? তিনটি উপায়ে নেমে আসবে। বৃষ্টি হতে পারে, ছাই হয়ে নেমে আসতে পারে, কিংবা নেমে আসতে পারে ধুলো হয়ে। আর ধুলো, বৃষ্টি আর ছাই, এই তিনটি যদি তোমার গায়ের মধ্যে পড়ে বা তোমার নাকের মধ্যে বা শ্বাস প্রশ্বাসের মধ্যে যায়, তুমি ডেড, বাঁচতে পারবে না। তো এর জন্য আমাদের কি করণীয়? কোনো বেসমেন্ট, আমাদের ইন্ডিয়াতে বেসমেন্ট নেই, ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, এখানে বেসমেন্ট আছে মাটির নিচে। তো বেসমেন্ট থাকলে খুবই ভালো, যে বেসমেন্টে গেলে তুমি বাঁচতে পারবে। বা ঘরের মধ্যে ঢুকে জানলা, দরজা, ভেন্টিলেটর যা কিছু আছে সবকিছু পুরো সিল করে দিতে হবে, পুরো বন্ধ করে দিতে হবে, যেন বাইরের কিছু ভেতরে না আসে। যদি কিছু গায়ে পড়ে, সমস্যা শেষ। কারণ ওটা খুব হাই রেডিয়েশন, যেটা আমাদের বডি থেকে নিতে পারবে না বডি। তো যদি বাই চান্স পড়ে, তো পুরো শেষ, কিন্তু বাঁচার কোনো চান্স নেই। এইবারে কি করতে হবে? ঘরে ঢুকালে, ঘরে ঢোকার পরে প্রথমত কাজ হচ্ছে তোমার গায়ে যে জামা কাপড় থাকবে সেই জামা কাপড়গুলো খুলে ফেলতে হবে, অন্য জামা কাপড় পরে নিতে হবে, কারণ ওই জামার মধ্যে রেডিও পার্টিকেল থাকবে। স্নান করা ভালোভাবে, স্নান করে নেওয়া, কারণ তোমার চামড়ার মধ্যেও কিন্তু রেডিও পার্টিকেল থাকবে। শ্যাম্পু করা, শ্যাম্পু তার নর্মাল, কিন্তু হেড এন্ড শোল্ডার শ্যাম্পু না করাই ভালো, কারণ শ্যাম্পু কিন্তু রেডিয়েশনকে মাথার চুলের সঙ্গে আরো আটকে দেবে। তো নর্মাল ভালোভাবে স্নান করা, নখকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো মানে পুরো সিম্পল কথা, পুরো বডিকে পুরো পরিষ্কার করে ফেলতে হবে ঘরকে। এবার আছে ফেজ 4। তো ফার্স্ট গেল, সেকেন্ড গেল, থার্ড গেল, আবার 4 নম্বর স্টেজে কি করতে হবে? তো রেডিয়েশন যে থাকবে সেটা মানে যত ঘন্টা বাড়বে, যত সময় বাড়বে, তত আস্তে আস্তে কমতে থাকবে। মানে ব্লাস্ট হওয়ার 7 ঘন্টা পরে 10% রেডিয়েশন থাকবে বাইরে, বাকি সব আমাদের এনভায়রনমেন্ট করে অ্যাবজর্ব করে নেবে। তারপর হচ্ছে 49 আওয়ার্স, যেখানে তোমার 1% রেডিয়েশন থাকবে। দেন তারপর হচ্ছে 14 ডেজ, যেখানে 0.1% থাকবে। তো এখানে যত আওয়ার্স বাড়বে, যত দিন যাবে, তত রেডিয়েশন আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে কমতে থাকবে। কিন্তু এরপরে আমাদের কিন্তু কোনো খোলা খাবার খেলে হবে না। যা কিছু খেতে হবে প্যাকেট ফুড, প্যাকেট ওয়াটার। যদি তুমি নর্মাল খাবার খাও, তুমি শেষ, কারণ এই খাবারের মধ্যে কিন্তু রেডিয়েশন আছে, আর রেডিয়েশন আমাদের শরীরের মধ্যে একবার ঢুকলে সেই মানুষটা বাঁচতে পারবে না। তো এই 4টে ফেজের মধ্যে তুমি বেঁচে যাও, ঠিক আছে? বেঁচে গেল, কিন্তু তোমার ইন ফিউচার অনেক ডিজিজ হবে, মানে শরীর খারাপ হবে। তোমার যে মানে ভবিষ্যতে তুমি কোনো বিয়ে করলে বা তোমার বাচ্চা কিছু হয়, তো তাদের মধ্যেও কোনো রোগ থাকবে, ঠিক আছে? তো পরমাণুটা খুবই খারাপ। তো এই 4টে ফেজ 1 কিলোমিটারের মধ্যে যা থাকছে তারা তো মানে বাঁচতেই পারবে না। তারপর 1 থেকে 5, 1 থেকে 2, 5 থেকে 10, এবং শেষের দিকে যা থাকবে বাঁচার চান্স খুব একটা আছে, বা যেখানে পড়বে সেই অঞ্চলটা পুরো শেষ, কোনো কিছু করা যাবে না। তো যারা বাঁচলো তাদের কাছে ওষুধ কিংবা খাবার দাবার, টর্চ লাইট, হুইসেল দেখা খুব প্রয়োজন, কারণ যারা উদ্ধার করতে হবে, যারা যাতে মানে বুঝতে পারে তুমি এখানে আসো। তো এইটা হচ্ছে যারা বাঁচছে, মানে যারা ওই 5 কিলোমিটারের পরে যারা আছে তাদের জন্য। ওই 1 থেকে 2, 2 থেকে 5 যারা আছে তাদের কাছে না, তারা বাঁচতে পারবে না। তো এটা হচ্ছে ইম্প্যাক্ট, আর তুমি কিভাবে বাঁচবে এটা হলো। আর এইবার হচ্ছে কতটা পসিবিলিটি আছে পাকিস্তান আমাদের ইন্ডিয়াতে নিউক্লিয়ার অ্যাটাক করবে। তো 1 নম্বর, পাকিস্তানের কাছে কিছু নেই। মানে একটা মানুষ যখন যার কাছে কিছু থাকে না, কিছু হারানো কিছু থাকে না, সে যা খুশি তাই করতে পারে, যাতে দেয়ালে আমার পিঠ থেকে যায়। তার কাছে কি আছে? তার কাছে কিছু হারানো নেই, কিছু পাওয়ার নেই। সে জানে আমি এমনিতেই শেষ, আমি কাউকে শেষ করে মরি। তো এটা একটা বড় দিক আছে যে পাকিস্তান অ্যাটাক করতে পারে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে একটা পাগলা দেশ। পাকিস্তান একটা পাগলা দেশ, একটা ইরেসপন্সিবল কান্ট্রি যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে পাকিস্তান। আমাদের ইন্ডিয়া যখন পাকিস্তান যুদ্ধ লাগে, তখন ইন্ডিয়া আমাদের কি করে, আমাদের আকাশ যে সিনেমা, আকাশ সীমানা আমাদের ব্লক করে দেয়। বলা হয় যে কোনো প্যাসেঞ্জার প্লেন বা যাত্রীবাহী প্লেন যেন না ওড়ে, কারণ এতে সিভিলিয়ানদের একটা মানে ক্ষতি হতে পারে। বাই চান্স কোনো মিসাইল লেগে গেল, আমাদের অনেক মানে মানুষ মরতে পারে। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ, এমন যুদ্ধ পরিস্থিতিতে ওরা প্যাসেঞ্জার বাই প্লেন উড়িয়ে দিয়েছে। ওরা ভাবছে বাই চান্স যদি একটা ইন্ডিয়ান মিসাইল পাকিস্তানের ওই প্লেনে লাগে, সাধারণ মানুষ অনেক মারা যাবে, ব্যাস ওরা আন্তর্জাতিক স্তরে গিয়ে বলবে পাকিস্তান, আমাদের ইন্ডিয়া আমাদের সাধারণ নাগরিককে মেরেছে, কি করতে হবে। সেটা হয় না যদিও। তো একটা ইরেসপন্সিবল কান্ট্রি পাকিস্তান, ওদের মধ্যে কোনো ইউনিটি নেই, ওদের তো ওরা যা কিছু করতে পারে। 3 নম্বর হচ্ছে যে পলিটিক্যাল ইস্যু, ওদের মিলিটারি মানে পলিটিক্যাল ইস্যু তো আছে, আর মেইন ওদের প্রবলেম হচ্ছে ওদের যে সৈন্যবাহিনী আছে, মিলিটারি ইস্যু।
ওদের মিলিটারি মাঝখানে ওদের সমস্ত কিছু পলিটিক্যাল লিডারদের এদিন অ্যাটাক করে সবাইকে সিজ করে নিয়ে ওরা এই ক্ষমতায় দাঁড়িয়ে গেছিল। ওদের মিলিটারির মধ্যে যুদ্ধ হয়, নিজেদের মধ্যে যুদ্ধ হয় কে সেনাপ্রধান হবে। যে ইমরান খান আছে ওদেরকে ওকে জেলে পুরে নিয়েছে। ওদের পলিটিক্যাল ইস্যু অনেক কিছু আছে। তো ওদের কোনো স্টেবিলিটি নেই ওদের পলিটিক্যালিটির মধ্যে। তো যখন তখন যা কিছু করতে পারে। এইবার 4 নম্বর, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার কাছে আছে সুদর্শন চক্র S-400 বা আরো অনেক মিসাইল যেগুলো ওই অ্যাটাককে আটকাতে পারে। তো পাকিস্তান নিউক্লিয়ার পাঠালো, আমাদের S-400 নিয়ে ওটাকে বুম আকাশের মধ্যে শেষ করে ফেললো। কিন্তু এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে, একসঙ্গে অনেক পাঠাচ্ছে, মিসাইল পাঠাচ্ছে, নিউক্লিয়ার ওয়েপন পাঠাচ্ছে, একটা মেশিন। তো মেশিন প্রায় হতেই পারে বাই মিস্টেক যে 10টা পাঠালো, 9টাকে মারতে পারলো, একটা কোনো বাই চান্স পড়ে গেল, শেষ। ইভেন ইসরায়েলও হয়েছে। ইসরায়েল যখন হামাস যুদ্ধ করছিল তখন ইসরায়েল ওদের যে ডিফেন্স সিস্টেম ওটা কিছু মিসাইল মিস করে গেছে, যেটা হচ্ছে পড়ছে, ক্ষতি হয়েছে। তো এরকমই যদি বাই চান্স কিছু হয়, আমি হোপসো যে আমাদের S-400 খুবই ভালো, খুবই একটা হাই ডিফেন্সিভ মেশিন, যে সব সব মিসাইলকেই ওরা নষ্ট করতে পারে। বাট তাও একটা আশা, মানে কিন্তু থাকছে যে বাই চান্স যদি হয়ে যায়, বাট না হয় কারণ। এইবারে যেটা হচ্ছে মেন জিনিস, যে লাকি বিচ স্যার একটা তার পডকাস্টে, এডিশন একটা পডকাস্টে বলেছে। তো লাকি বিচ স্যার হচ্ছে একটা রয়ের হাই লেভেলের এজেন্ট। তো র মানে হচ্ছে সমস্ত কিছু, মানে পুলিশ, গোয়েন্দা, সবার থেকে উপরে র এজেন্ট, বিশাল বিশাল একদম তাবড় লোকের র এজেন্ট। তো উনি বলেছেন যে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাবে না। কেন যাবে না? কারণ 5i, যে 5i মানে হচ্ছে যেমন সমস্ত বড় বড় কান্ট্রির 5টা কান্ট্রির যে র এজেন্ট, মানে ইন্ডিয়ান র আছে, দেন আমেরিকা CIA আছে, ইসরায়েলের মোসাদ আছে, তো এরকম ইউকে, রাশিয়ার সব মিলিয়ে 5i যাকে বলে র এজেন্টের, মানে র না ইন্ডিয়ান র, মানে সমস্ত গোয়েন্দা বিভাগের হাই এজেন্টকে 5i আছে। তো 5i কি করে? 5i এমন এমন তথ্য জানে, বা এমন, মানে এদের এজেন্ট সব সব দেশে আছে। তো এরা এমন তথ্য জানে, এই তথ্যগুলো সাধারণ, মানে আমরা কি জানি না, বা ইভেন বড় বড় যারা কর্মপদস্থ নেতা আছে তারাও জানে না। তো এদের ডেটা অনুযায়ী যে পাকিস্তান এই মুহূর্তে কোনো নিউক্লিয়ার ওপেনের দিকে যাচ্ছে না। বাই চান্স যদি যায়, 5i আগে খবর পাবে। তো 5i খবর পাওয়া মাত্রই আমেরিকা কি করবে? ওদের জিপিএস সিস্টেম লক করে দেবে, পুরো জিপিএস সিস্টেম লক করে দেবে। তো নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য জিপিএস সিস্টেম প্রয়োজন, জিপিএস সিস্টেম ছাড়া নিউক্লিয়ার অ্যাটাক করা যাবে না। আর পাকিস্তানের কাছে এমন কোনো জিপিএস সিস্টেম নেই যেটার সাহায্যে নিউক্লিয়ার অ্যাটাক পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়া আসতে পারে। তো যদি পাকিস্তান ভাবে বা চায় নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য, তো প্রথম 5i ওটাকে লক করে দেবে বা বন্ধ করে দেবে। তো এদিকে একটা ভালো দিক যে এটা সম্ভব না, পাকিস্তান করবে না। আর মেন রিজন হচ্ছে বাই চান্স যদি পাকিস্তান করে ইন্ডিয়াতে, তো আমাদের অটল বিহারী বাজপেয়ী। আর মেন রিজন হচ্ছে যদি বাই চান্স, আর মেন রিজন হচ্ছে যদি বাই চান্স পাকিস্তান আমাদের ইন্ডিয়াতে অ্যাটাক করে, নিউক্লিয়ার ওপেন অ্যাটাক করে, তো পাকিস্তান পরের দিন আর সূর্যোদয় দেখবে না। আগেও অটল বিহারী বাজপেয়ী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যদি পাকিস্তান ইন্ডিয়াতে অ্যাটাক করে, পাকিস্তান পরের দিন সূর্যোদয় দেখতে পাবে না। আমাদের একটা শহর হয়তো নষ্ট হবে, কিন্তু পাকিস্তান পুরো ধ্বংস হয়ে যাবে। তো দেখো, নিউক্লিয়ার অ্যাটাক করবো বলেই করা হয় না, নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য পুরো অ্যাসেম্বল চাই। তো এটা পাকিস্তানকে অনেক করতে হবে। আর এতদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়ার কাছে পাকিস্তানের থেকে অনেক নিউক্লিয়ার বোম আছে, ইসরায়েলের কাছে। তো যখন তখন রাশিয়া ইউক্রেন মারতে পারতো, বাট নিউক্লিয়ার অ্যাটাক কেউ করতে চায় না, কারণ নিউক্লিয়ার অ্যাটাক করলে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু হয়, প্রচুর ক্ষতি হয়। পাকিস্তান আমাদের করবে, আমরা পাকিস্তানে করবো, আমাদের লাখ লাখ কোটি কোটি মানুষ মরবে, পাকিস্তানে কোটি কোটি মানুষ মরবে। তো শুধু ইম্প্যাক্টটা শুধু পাকিস্তান ইন্ডিয়াতে নয়, ইম্প্যাক্টটা পড়বে গোটা বিশ্বের মধ্যে। তো এই জন্যই কেউ নিউক্লিয়ার অ্যাটাক করতে চায় না বা করে না। এইবারে হচ্ছে পাকিস্তান কিন্তু ব্রেনটা তার টাকাটা, পাকিস্তান একটা পাগল দেশ, সিম্পল কোথায়। তো এটাই হচ্ছে একটা মেন রিজন যে পাকিস্তান একটা ইরেসপন্সিবল কান্ট্রি, তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, যখন যা ইচ্ছে তাই করে দিতে পারে। তো এটি একটা দিক, ভাবার দিক, যে নিউক্লিয়ার অ্যাটাকের দিক থেকে। তো হোপসো যে নিউক্লিয়ার অ্যাটাক মানে কেউই করবে না, ইন্ডিয়া তো করবেই না, প্রথমে পাকিস্তানও করবে না, এরকম জানি না মাথায় বুদ্ধি আছে কি নেই। হোপসো যে নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাবে না, আর পাকিস্তানকে ভারত সাবাক শেখাবে। এবার সময় এসেছে বদলা নিতে হবে। আর ইন্ডিয়া কখনো কাউকে প্রথমে অ্যাটাক করে না, ইন্ডিয়া অ্যাটাক করে সেকেন্ড,
যদি কেউ ইন্ডিয়াকে অ্যাটাক করে, ইন্ডিয়া তাকে অ্যাটাক করে, ইন্ডিয়া কাউকে নিজের থেকে অ্যাটাক করে না। এটা আমাদের সংবিধান, এটা আমাদের ইউনিটি, এটা আমাদের ইন্ডিয়া, এটা আমাদের ভারতবর্ষ, আমার ভারতবর্ষ, তোমার ভারতবর্ষ, আমরা সকলের ভারতবর্ষ। জয় হিন্দ, বন্দে মাতা।